শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা পাঠ করছিলাম বাংলাদেশের ইতিহাস, ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত। আজকে আমাদের দ্বাদশ পরিচ্ছেদ, যেটি কিনা হয়তো 14তম পর্ব হতে যাচ্ছে। সেন রাজবংশ। 1. উৎপত্তি। সেন রাজগণের পূর্বপুরুষগণ দাক্ষিণাত্যের অন্তর্গত কর্ণাটক দেশের অধিবাসী ছিলেন। মহারাষ্ট্র ও হায়দ্রাবাদ অঞ্চলের দক্ষিণ এবং মহীশূর রাজ্যের উত্তর ও পশ্চিম ভাগ প্রাচীন কর্ণাটক দেশের অন্তর্ভুক্ত ছিল। সেন রাজগণের শিলালিপি অনুসারে তাহারা চন্দ্রবংশীয় এবং ব্রহ্মক্ষত্রিয় ছিলেন। বাংলাদেশের প্রাচীন কুলজি গ্রন্থে তাহাদিগকে বৈদ্য জাতীয় বলা হইয়াছে। আধুনিককালে তাহাদিগকে কায়স্থ এবং বাংলাদেশের অন্যান্য সুপরিচিত জাতিভুক্ত বলিয়া প্রতিপন্ন করিবার চেষ্টা হইয়াছে, কিন্তু এ বিষয়ে সমসাময়িক লিপিতে তাহাদের নিজেদের উক্তিই সত্য বলিয়া গ্রহণ করিতে হইবে। সুতরাং সেন রাজগণ যে জাতিতে ব্রহ্মক্ষত্রিয় ছিলেন সে সম্বন্ধে সন্দেহ করিবার কোনো কারণ নাই। বাংলাদেশে আসিবার পর তাহারা হয়তো বৈবাহিক সম্বন্ধ দ্বারা বৈদ্য অথবা অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত হইয়াছিলেন, কিন্তু এ সম্বন্ধে নিশ্চিত কিছু বলা যায় না। ব্রহ্মক্ষত্রিয় একটি সুপরিচিত জাতি। অনেকে মনে করেন যে প্রথমে ব্রাহ্মণ ও পরে ক্ষত্রিয় হওয়াতেই এই জাতির এরূপ নামকরণ হইয়াছে। সেন রাজগণের এক পূর্বপুরুষ ব্রহ্মবাদী বলিয়া উল্লিখিত হইয়াছেন। এই সময়ে কর্ণাটক দেশে বর্তমান ধারবার জেলায় সেন উপাধিধারী অনেক জৈন আচার্যের নাম পাওয়া যায়। ইহারা সেন বংশীয় বলিয়া অভিহিত হইয়াছেন। কেহ কেহ অনুমান করেন যে বাংলার সেন রাজগণ এই জৈন আচার্য বংশে জন্মগ্রহণ করেন। প্রথমে তাহারা জৈন ধর্ম ত্যাগ করিয়া শৈব ধর্ম ও পরবর্তীকালে ধর্মচর্চার পরিবর্তে শাস্ত্রচর্চা গ্রহণ করেন। দাক্ষিণাত্যের হৈসল রাজবংশে বল্লাল নামধারী একাধিক রাজা ছিলেন। বাংলার সেন বংশেও বল্লাল সেন নামে এক রাজা ছিলেন। ইহা হইতে কেহ কেহ সেনদের সহিত তাহাদের সম্বন্ধ স্থাপন করিয়াছেন। এই সমুদয় অনুমান কতদূর সত্য তাহা বলা কঠিন। সেন রাজগণ কোন সময়ে বাংলাদেশে প্রথম বসতি স্থাপন করেন সে সম্বন্ধে সেন রাজগণের লিপিতে যে দুইটি উক্তি আছে তাহা প্রথমে পরস্পর বিরোধী বলিয়াই মনে হয়। বিজয় সেনের দেওপাড়া লিপিতে কথিত হইয়াছে যে সামন্ত সেন রামেশ্বর সেতুবন্ধ পর্যন্ত বহু যুদ্ধাভিযান করিয়া এবং দুর্বৃত্ত কর্ণাটক লক্ষ্মী লুণ্ঠনকারী শত্রুকুলকে ধ্বংস করিয়া শেষ বয়সে গঙ্গার তটে পুণ্যাশ্রমে জীবনযাপন করিয়াছিলেন। ইহা হইতে সততই অনুমিত হয় যে সামন্ত সেনই প্রথমে কর্ণাট হইতে বঙ্গাদেশে আসিয়া গঙ্গা তীরে বাস করেন। কিন্তু বল্লাল সেনের নৈহাটি তাম্রশাসনে উক্ত হইয়াছে যে চন্দ্রের বংশে জাত অনেক রাজপুত্র রারো দেশের অলঙ্কার স্বরূপ ছিলেন ও তাহাদেরই বংশে সামন্ত সেন জন্মগ্রহণ করেন। এখানে স্পষ্ট বলা হইয়াছে সামন্ত সেনের পূর্বপুরুষগণ রারো দেশে প্রতিষ্ঠা লাভ করিয়াছিলেন। এই দুইটি উক্তির সামঞ্জস্য সাধন করিতে হইলে বলিতে হয় যে কর্ণাটের এক সেন বংশ বহুদিন যাবৎ রারো দেশে বাস করিতেছিলেন, কিন্তু তাহারা কর্ণাট দেশের সহিত সম্বন্ধ রক্ষা করিয়াছিলেন। সহিত সম্বন্ধ রক্ষা করিয়া আসিতেছিলেন। এই বংশে সামন্ত সেনের যৌবনে কর্ণাট দেশে বহু যুদ্ধে নিজের শৌর্যবীর্যের পরিচয় দিয়া এই বংশের উন্নতির সূত্রপাত করেন। সম্ভবতই ইহার ফলেই তাহার পুত্র হেমন্ত সেন রারো দেশে একটি স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করতে সমর্থ হইয়াছিলেন। কি উপায়ে বিদেশীয় সেনগণ সুদূর কর্ণাট দেশ হইতে আসিয়া বাংলার রাজ্য প্রতিষ্ঠা করিয়াছিলেন তাহা অদ্যাবধি সঠিক নির্ণীত হয় নাই। কেহ কেহ অনুমান করেন যে তাহারা প্রথমে পাল রাজগণের অধীনে সৈন্যাধ্যক্ষ অথবা অন্য কোনো উচ্চ রাজকার্যে নিযুক্ত ছিলেন, পরে পাল রাজগণের দুর্বলতার সুযোগে রাজ্য প্রতিষ্ঠা করিতে সমর্থ হইয়াছিলেন। এই অনুমানের সপক্ষে বলা যাইতে পারে যে পাল রাজগণের তাম্রশাসনগুলিতে যে কর্মচারীর তালিকা আছে তাহার মধ্যে নিয়মিতভাবে গৌড়, মালব, খস, হুন, কুলিক, কর্ণাট, লাট, চাট, ভাট এই পদের উল্লেখ দেখিতে পাওয়া যায়। সুতরাং সম্ভবত পাল রাজগণ খর্ষ, হুন প্রভৃতির ন্যায় কর্ণাটকগণকেও সৈন্যদলে নিযুক্ত করিতেন এবং তাহাদের সেনবংশীয় নায়ক কোনো সুযোগে পশ্চিমবঙ্গে ক্ষুদ্র এক রাজ্যের অধিপতি হইয়াছিলেন। কেহ কেহ বলেন যে কর্ণাট দেশীয় সেন রাজগণের পূর্বপুরুষ কোনো আক্রমণকারী রাজার সহিত দাক্ষিণাত্য হইতে বঙ্গদেশে আসিয়া প্রথমে শাসনকর্তা বা সামন্তরাজ রূপে প্রতিষ্ঠিত হন এবং অষ্টাদশ শতাব্দীতে সিন্ধিয়া, হোলকার প্রভৃতি মহারাষ্ট্র নায়কগণের ন্যায় ক্রমে পশ্চিমবঙ্গে এক স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন। কর্ণাটের চালুক্য রাজগণ যে একাধিকবার বঙ্গদেশ আক্রমণ করেন তাহা পূর্বেই বলা হইয়াছে। যুবরাজ বিক্রমাদিত্য আনুমানিক 1068 অব্দে গৌড় ও কামরূপ আক্রমণ করিয়া জয়লাভ করিয়াছিলেন।
ইহার পূর্বে ও পরে এইরূপ আরও বিজয়াভিযানের কথা চালুক্যগণের শিলালিপিতে উল্লিখিত হইয়াছে। একখানি লিপি হইতে জানা যায় যে একাদশ শতাব্দীর শেষ অথবা দ্বাদশ শতাব্দীর প্রথম ভাগে চালুক্যরাজ বিক্রমাদিত্যের আজ নামক একজন সামন্তবর্গ ও কলিঙ্গ রাজ্যে স্বীয় প্রভুর আধিপত্য স্থাপন করিয়াছিলেন। 1121 ও 1124 অব্দে উৎকীর্ণ লিপিতে বিক্রমাদিত্য কর্তৃক অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, গৌড়, মগধ ও নেপাল জয়ের উল্লেখ আছে। সুতরাং ইহা অসম্ভব নহে যে এই সমস্ত অভিযানের ফলেই কর্ণাট বংশীয় সেনগণ বঙ্গদেশে এবং নান্যদেব মিথিলায় প্রভুত্ব স্থাপনের সুযোগ পাইয়াছিলেন। কেহ কেহ অনুমান করেন সেনরাজগণের পূর্বপুরুষ চোলরাজ রাজেন্দ্র চোলের সঙ্গে বঙ্গদেশে আসিয়াছিলেন, কিন্তু রাজেন্দ্র চোল কর্ণাটবাসী ছিলেন না। সুতরাং পূর্বোক্ত অনুমানে অধিকতর বিশ্বাসযোগ্য বলিয়া মনে হয়। সেনরাজগণ যে সময় বা যেভাবেই বঙ্গদেশে আসিয়া থাকুন, সামন্ত সেনের পূর্বে তাহাদের কোনো বিশ্বাসযোগ্য বিবরণ পাওয়া যায় নাই। সামন্ত সেন কর্ণাট দেশে অনেক যুদ্ধে যশলাভ করিয়া বৃদ্ধ বয়সে রাঢ় দেশে গঙ্গা তীরে বাসস্থাপন করিয়াছিলেন, কিন্তু তিনি কোনো স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত করতে পারিয়াছিলেন বলিয়া মনে হয় না, কারণ তাহার পৌত্র বিজয় সেনের শিলালিপিতে তাহার নামের সঙ্গে কোনো রাজত্ব সূচক পদবি ব্যবহৃত হয় নাই। অপরপক্ষে বিজয় সেনের লিপিতে তাহার পিতা হেমন্ত সেন মহারাজাধিরাজ ও মাতা যশোদেবী মহারাজ্ঞী উপাধিতে ভূষিত হইয়াছেন। এক্ষেত্রে হেমন্ত সেনই এই বংশের প্রথম রাজা ছিলেন, এই অনুমান সঙ্গতই বলিয়া মনে হয়। হেমন্ত সেনের সম্বন্ধে আর কোনো বিবরণ এ পর্যন্ত জানা যায় নাই। যদিও পরবর্তীকালে তাহার পুত্রের লিপিতে তাহাকে মহারাজাধিরাজ বলা হইয়াছে, তথাপি খুব সম্ভব তিনি রামপালের অধীনস্থ একজন সামন্ত রাজা ছিলেন। 2. বিজয় সেন। হেমন্ত সেনের মৃত্যুর পর তাহার পুত্র বিজয় সেন সিংহাসনে আরোহণ করেন। বিজয় সেনের একখানি তাম্রশাসন ও একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে। তাম্রশাসনখানিতে তাহার যে রাজ্যাঙ্ক লিখিত আছে তাহার প্রকৃত পাঠ সম্বন্ধে মতভেদ আছে। কেহ কেহ ইহাকে 32, কেহ কেহ ইহাকে 62 পাঠ করিয়াছেন। এই শেষোক্ত মতই এখন সাধারণ গৃহীত হইয়া থাকে। ইহা সত্য হইলে বিজয় সেন আনুমানিক 1095 অব্দে রাজ্য লাভ করিয়াছিলেন। অপরপক্ষে তাম্রশাসনোক্ত রাজ্যাঙ্ক 32 পাঠ করিলে তিনি আনুমানিক 1125 অব্দে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। এরূপ অনুমানই যুক্তিসঙ্গত বলিয়া মনে হয়। পূর্বেই বলা হইয়াছে যে পালরাজ রামপাল আনুমানিক 1077 হইতে 1130 অব্দ পর্যন্ত রাজত্ব করেন। সুতরাং যদি বিজয় সেন 1095 অব্দে সিংহাসনে আরোহণ করিয়া থাকেন, তাহা হইলে তাহার রাজত্বের প্রথম 25 বৎসর তিনি ক্ষুদ্র ভূখণ্ডের অধিপতি এবং অন্তত কিছুকাল রামপালের সামন্ত ছিলেন। এই সিদ্ধান্তই সমীচীন বলিয়া মনে হয়। যে সকল সামন্তরাজ রামপালকে বরেন্দ্র উদ্ধারে সাহায্য করিয়াছিলেন, তাহাদের মধ্যে নিদ্রাবলীর বিজয়রাজ একজন। কেহ কেহ অনুমান করেন যে এই বিজয়রাজই সেনরাজ বিজয় সেন। আবার বিজয় সেনের দেওপাড়া শিলালিপির 49 শ্লোকে গুরু অর্থে অর্থ কল্পনা করিয়া কেহ কেহ সিদ্ধান্ত করিয়াছেন বিজয় সেন কৈবর্তরাজ দিব্যকে পরাজিত করিয়াছিলেন। বীরভূম জেলার অন্তর্গত পাইকুর গ্রামে একটি প্রস্তর স্তম্ভের শীর্ষদেশে মনসা দেবীর মূর্তি এবং গাত্রে এক পঙ্গুক্তি লিপি ক্ষুদিত আছে। লিপিখানির অনেক অক্ষর বিলুপ্ত হইয়াছে, কেবলমাত্র নিম্নলিখিত কয়েকটি অক্ষর পড়া যায়। রাজেন শ্রী বিজয় সেনেন অর্থাৎ রাজা বিজয় সেন কর্তৃক এই মূর্তিটি প্রতিষ্ঠিত হইয়াছিল। এই বিজয় সেন সম্ভবত সেন বংশীয় বিজয় সেন এবং সেন রাজগণ সম্ভবত এই অঞ্চলে প্রথম রাজত্ব করিতেন। সুতরাং নিদ্রাবলীর রাজা যে বিজয়রাজ রামপালের সাহায্যার্থে অগ্রসর হইয়াছিলেন, তিনি ও বীরভূম অঞ্চলের সামন্তরাজ বিজয় সেন অভিন্ন বলিয়াই মনে হয়। রামপালের মৃত্যুর পর যখন পাল রাজ্যে গোলযোগ উপস্থিত হইল, তখনই বিজয় সেনের স্বীয় শক্তি বৃদ্ধি করিবার সুযোগ পাইলেন। সুরবংশীয় রাজকন্যা বিলাস দেবী তাহার প্রধানা মহিষী ছিলেন। রামপালের সামন্ত রাজগণের মধ্যে অরণ্য প্রদেশস্থ সামন্তবর্গের চূড়ামণি অপর মন্দারের অধিপতি লক্ষ্মীসুরের উল্লেখ আছে। রাজেন্দ্র চোলের লিপিতে দক্ষিণ রাঢ়ের অধিপতি রণসুরের নাম পাওয়া যায়। সুতরাং একাদশ শতাব্দীতে দক্ষিণ রাঢ় অথবা ইহার অধিকাংশ সুরবংশীয় রাজগণের অধীনে ছিল। মনে হয় বিলাস দেবী এই বংশীয় ছিলেন এবং তাহাকে বিবাহ করিয়া বিজয় সেন রাঢ় দেশে স্বীয় অধিকার প্রতিষ্ঠা করার সুবিধা পাইয়া ছিলেন। কিন্তু কর্ণাট রাজের সামন্ত আজ কর্তৃক বঙ্গদেশে প্রভুত্ব স্থাপনই সম্ভবত কর্ণাট দেশীয় বিজয় সেনের শক্তিবৃদ্ধির প্রধান কারণ। যে উপায়ে হোক, বিজয় সেন যে রামপালের মৃত্যুর অনতিকাল পরেই সমগ্র বঙ্গদেশে প্রভুত্ব স্থাপনের প্রয়াসী হইয়াছিলেন, সে বিষয়ে সন্দেহ নাই। তিনি বর্মরাজকে পরাজিত করিয়া পূর্ব ও দক্ষিণবঙ্গ অধিকার করেন। তাহার দেওপাড়া শিলালিপিতে উক্ত হইয়াছে যে নান্য, বীর,
রাঘব ও বর্ধন নামক রাজগণ তাহার সহিত যুদ্ধে পরাভূত হন ও তিনি কামরূপ রাজকে দুর্বৃত্ত, কলিঙ্গ রাজকে পরাজিত এবং গৌড় রাজকে দ্রুত পলায়নে বাধ্য করেন। বিজয় সেনের ন্যায় কর্ণার দেশীয় নান্যদেব 1097 থেকে 1047 খ্রিস্টাব্দে মিথিলায় রাজ্য স্থাপন করিয়াছিলেন। সম্ভবত তিনিও বঙ্গদেশ অধিকার করিতে অগ্রসর হইয়াছিলেন এবং এই সূত্রেই বিজয় সেনের সহিত তাহার যুদ্ধ হয়। যুদ্ধে পরাজিত হইয়া নান্যদেব বঙ্গজয়ের আশা ত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন। বীর, বর্ধন ও রাঘব এই তিনজন রাজা কোথায় রাজত্ব করিতেন তাহা নিশ্চিত বলা যায় না। বোধ করি প্রথম দুইজন যথাক্রমে পূর্বোক্ত কোটারবীর রাজা বীরগুণ ও কৌশাম্বীর রাজা দৌরব প্রবর্ধন। রাঘব ও কলিঙ্গরাজ সম্ভবত অভিন্ন এবং অনন্তবর্মন চোরগঙ্গের দ্বিতীয় পুত্র। তবে 99 থেকে 100 পৃষ্ঠে উল্লিখিত জাতবর্মা কর্তৃক পরাজিত গোবর্ধন ও বর্ধন একই ব্যক্তি ইহাও অনুমান করা যাইতে পারে। কামরূপ রাজকে তাহা নিশ্চিত বলা যায় না। ইনি 94 পৃষ্ঠায় উল্লিখিত বৈদ্যদেব হতে পারেন। শ্রী বল্লভদেবের আসাম তাম্রশাসনে উক্ত হইয়াছে যে তাহার পিতামহ রাজা রায়ারিদেব বিষম সংগ্রামে বঙ্গদেশের অধিপতিকে যুদ্ধক্ষেত্রে অস্ত্রচালনা হইতে বিরত করিয়াছিলেন। বল্লভদেবের তাম্রশাসনের তারিখ শক 1107 অর্থাৎ 1185 খ্রিস্টাব্দ। সুতরাং শ্রীবল্লভ বিজয় সেনের সমসাময়িক হইতে পারেন। অতএব এই দুইজনের মধ্যে যুদ্ধ হইয়াছিল এরূপ অনুমান করা যাইতে পারে। আসামের রাজা বৈদ্যদেবের কথা পূর্বেই বলা হইয়াছে, তিনিও বিজয় সেনের সমসাময়িক। সুতরাং তাহাদের মধ্যেও সংঘর্ষ হইতে পারে। ইহাও অসম্ভব নহে যে রায়ারিদেব বৈদ্যদেবের মিত্র অথবা সামন্তরূপেই বিজয় সেনের সঙ্গে যুদ্ধ করিয়াছিলেন। বিজয় সেন কর্তৃক পরাজিত গৌড় রাজ্যে মদনপাল সে বিষয়ে সন্দেহ নাই। রাজশাহী জেলার অন্তর্গত দেওয়ারা নামক স্থানে বিজয় সেনের যে শিলালিপি পাওয়া গিয়াছে তাহা হইতে জানা যায় যে তিনি ওই স্থানে প্রদ্যুম্নেশ্বরের এক প্রকাণ্ড মন্দির নির্মাণ করিয়াছিলেন। সুতরাং বরেন্দ্রের অন্তত এক অংশ যে বিজয় সেনের রাজ্যভুক্ত হইয়াছিল সে বিষয়ে সন্দেহ নাই। কামরূপ ও কলিঙ্গের অভিযানের ফলে বিজয় সেন ওই দুই রাজ্যে কী পরিমাণ স্বীয় অধিকার প্রতিষ্ঠা করিতে পারিয়াছিলেন তাহা নিশ্চিত বলা যায় না। কিন্তু ইহা হইতে সিদ্ধান্ত করা যায় যে সমগ্র পূর্ব ও পশ্চিমবঙ্গে বিজয় সেনের আধিপত্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হইয়াছিল। কারণ তাহা না হইলে তাহার পক্ষে কামরূপ ও কলিঙ্গে কোনো অভিযান প্রেরণ করা সম্ভবপর ছিল বলিয়া মনে হয় না। বিজয় সেনের ব্যারাকপুর তাম্রশাসন বর্ম ও চন্দ্রবংশের রাজধানী বিক্রমপুর হইতে প্রদত্ত হয় এবং প্রদত্ত ভূমিখারি বিষয়ে অর্থাৎ সুন্দরবন অঞ্চল অবস্থিত ছিল। পূর্ব ও দক্ষিণবঙ্গ যে তাহার রাজ্যভুক্ত ছিল এই তাম্রশাসনখানি তাহার সমর্থন করে। ইহাও লক্ষ্য করিবার বিষয় যে সুন্দরবন অঞ্চলেও তখন পুনর্বর্ধন ভুক্তির অন্তর্ভুক্ত ছিল। এইরূপে বহু যুদ্ধে জয়লাভ করিয়া বিজয় সেন প্রায় সমগ্র বাংলাদেশে এক অখণ্ড রাজ্য প্রতিষ্ঠা করতে সমর্থ হইয়াছিলেন। পাল রাজগণ মগধে আশ্রয় লইয়াছিল। বরেন্দ্রের এক অংশে তাহাদের কোনো আধিপত্য ছিল কিনা বলা যায় না, কিন্তু বঙ্গদেশের অন্য কোনো স্থানে তাহাদের যে কোনো প্রকার প্রভুত্বই ছিল না সে সম্বন্ধে কোনো সন্দেহ নাই। দেওপাড়া লিপিতে উল্লিখিত হইয়াছে যে পাশ্চাত্য চক্র জয় করিবার জন্য বিজয় সেনের নৌবিভাগ গঙ্গা নদীর মধ্য দিয়া অগ্রসর হইয়াছিল। এই রণসজ্জার উদ্দেশ্য ও ফলাফল কিছুই নিশ্চিত রূপে জানা যায় না। সম্ভবত মগধের পাল ও গাহরবাল এই দুই রাজশক্তির বিরুদ্ধে ইহা প্রেরিত হইয়াছিল। যদি ইহা রাজমহল অতিক্রম করিয়া থাকে তাহা হইলে বলিতে হইবে যে বরেন্দ্র ও মিথিলা এই উভয় প্রদেশেই বিজয় সেনের শক্তি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হইয়াছিল। কিন্তু পাশ্চাত্য শক্তির বিরুদ্ধে যুদ্ধযাত্রা যে ভীষণ সফল হইয়াছিল দেওপাড়া লিপির বর্ণনা হইতে এরূপ মনে হয় না। বিজয় সেনের রাজত্ব বাংলার ইতিহাসে একটি বিশেষ স্মরণীয় ঘটনা। বহুদিন পরে আবার একটি দৃঢ় রাজশক্তি প্রতিষ্ঠিত হইয়া দেশে সুখ ও শান্তি আনয়ন করিয়াছিল। পাল রাজত্বের শেষ যুগে বাংলার রাজনৈতিক একতা বিনষ্ট হইয়াছিল এবং ক্ষুদ্র ক্ষুদ্র সামন্ত রাজগণ স্বীয় স্বার্থের প্রেরণায় বৃহত্তর জাতীয় ঐক্যের আদর্শ বলিয়া পরস্পর কলহে মত্ত ছিলেন। অর্থ ও রাজ্যের লোভ দেখাইয়া রামপাল ইহাদিগকে কিছু দিনের জন্য সপক্ষে আনিয়েছিলেন, কিন্তু ইহাদিগকে দমন করিয়া দৃঢ় অখণ্ড রাজশক্তির প্রভাব পুনরায় প্রতিষ্ঠিত করিতে পারেন নাই। বিজয় সেন ইহা করিতে সমর্থ হইয়াছিলেন এবং তাহার প্রবল প্রতাপে বাংলার এক নূতন গৌরবময় যুগের সূচনা হইল। বিজয় সেনের এইরূপ কঠোর শাসনের প্রবর্তন না করিলে বাংলাদেশে পুনরায় অরাজকতা ও মাৎসন্যায়ের প্রাদুর্ভাব হইত। সাধারণ একজন সামন্তরাজের পদ হইতে নিজের বুদ্ধি, সাহস ও রণকৌশলে বিজয় সেন বাংলার সার্বভৌম রাজার স্থান অধিকার করিয়াছিলেন। ইহাই তাহার প্রধান কৃতিত্ব ও অসামান্য ব্যক্তিত্বের পরিচায়ক।
তিনি পরমেশ্বর পরম ভট্টারক ও মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করিয়াছিলেন। অবিরাজ বৃষভঙ্কর এই গৌরবসূচক নাম তাহার পরিচিত ছিলেন। আমি লাইনটা আবার পড়ছি। তিনি পরমেশ্বর পরম ভট্টারক ও মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করিয়াছিলেন। অবিরাজ বৃষভঙ্কর এই গৌরবসূচক নামে পরিচিত ছিলেন। তাহার রাজত্বে যে বাংলায় নবযুগের সূত্রপাত হইয়াছিল, কবি উমাপতিধর রচিত দেওপাড়া প্রশস্তি তাহার সাক্ষ্য দিতেছে। অত্যুক্তি দোষে দূষিত হইলেও এই প্রশস্তির মধ্যে এক নবজাগ্রত জাতি ও রাজশক্তির আশা আকাঙ্ক্ষা ও আদর্শ প্রতিধ্বনিত হইয়াছে এবং বিজয় সেনের এক বিরাট মহিমময় চিত্র প্রতিফলিত হইয়াছে। প্রসিদ্ধ কবি শ্রী হর্ষচরিত বিজয় প্রশস্তি ও গৌরবীস্কুল, আমি খুবই দুঃখিত, আমি বানানটি করছি গয় ঔকার রয় ওকার বয় দিঘিকার রেপ বয় দিঘিকার তালিবর্ষ রেপ কয়রসুকার কু ল। তাহলে লাইনটি দাঁড়াচ্ছে, প্রসিদ্ধ কবি শ্রী হর্ষচরিত বিজয় প্রশস্তি ও গৌরবীস্কুল প্রশস্তি বিজয় সেনের উদ্দেশ্যেই লিখিত হইয়াছিল, এরূপ মনে করিবার সঙ্গত কারণ আছে। 3. বল্লাল সেন। আনুমানিক 1058 অব্দে বিজয় সেনের মৃত্যু হইলে তৎপুত্র বল্লাল সেন সিংহাসনে আরোহণ করেন। বল্লাল সেনের একখানি তাম্রশাসন ভাগলপুর জেলায় কলহগ্রাম হইতে 11 মাইল দূরে সনুখার গ্রামে প্রাপ্ত একটি অষ্টধাতু নির্মিত সূর্যমূর্তির ধাতুময় আবরণের উপর খোদিত তাহার রাজ্যের নবম সংবৎসরের একটি লিপি ও তাহার রচিত দানসাগর এবং অদ্ভুত সাগর নামক দুইখানি গ্রন্থ হইতে তাহার সম্বন্ধে কিছু কিছু বিবরণ জানা যায়। এত দত্তিত বল্লাল চরিত নামক দুইখানি গ্রন্থ আবিষ্কৃত হইয়াছে। ইহাতে বল্লাল সেনের অনেক কাহিনী বিবৃত হইয়াছে। বল্লাল চরিতের একখানি গ্রন্থের পুষ্পিকা হইতে জানা যায় যে ইহার প্রথম 2 খণ্ড বল্লাল সেনের অনুরোধে তাহার শিক্ষক গোপাল ভট্ট কর্তৃক 1300 শকাব্দে এবং তৃতীয় খণ্ড নবদ্বীপাধিপতির আদেশে গোপাল ভট্টের বংশধর আনন্দ ভট্ট কর্তৃক 15 শকাব্দে রচিত হইয়াছিল। বল্লাল চরিতের দ্বিতীয় গ্রন্থ নবদ্বীপের রাজা বুদ্ধিমন্ত খানের আদেশে আনন্দ ভট্ট কর্তৃক 1432 শকাব্দে রচিত বলিয়া উল্লিখিত হইয়াছে। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মতে প্রথম গ্রন্থখানি জাল এবং দ্বিতীয় গ্রন্থখানি প্রকৃত বল্লাল চরিত, কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক নয়। উভয় গ্রন্থই কতকগুলি বংশাবলী এবং জনপ্রবাদের সমষ্টি মাত্র। ইহার কোনোখানি প্রামাণিক বা অকৃত্রিম বলিয়া গ্রহণযোগ্য নয়। সম্ভবত ষোড়শ কি সপ্তদশ শতাব্দীতে কেবলমাত্র প্রচলিত কিংবদন্তি অবলম্বন করিয়াই এই গ্রন্থ দুইখানি লিখিত হইয়াছিল এবং 19বিংশ শতাব্দীতেও ইহার কোনো কোনো অংশ পরিবর্তিত অথবা পরিবর্ধিত হইয়াছে। সুতরাং বল্লাল চরিতের কোনো উক্তি অন্য প্রমাণভাবে বিশ্বাসযোগ্য বলিয়া গ্রহণ করা সঙ্গত নহে। নমুনাস্বরূপ বল্লাল চরিতের একটি কাহিনী উদ্ধৃত করিতেছি। একবার বল্লাল সেন উদন্তপুরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিবার পূর্বে ধনী শ্রেষ্ঠ বণিক বল্লভানন্দের নিকট হইতে 1 কোটি নিষ্ক যেটি মুদ্রা কর্য করেন, কিন্তু পুনঃ মণিপুরের নিকট পরাজিত হইয়া একবার শেষ চেষ্টা করিবার জন্য পুনর্বার 1.5 ক্রোড় নিষ্ক কর্যের জন্য শঙ্ককোট নিবাসী উক্ত বল্লভের নিকট দূত পাঠাইলেন। বল্লভ বলিল যে ঋণ শোধের জন্য যদি হরিকেলের রাজস্বী তাহাকে দেওয়া হয় তবেই সে টাকা কর্য দিতে পারে। ইহাতে ক্রুদ্ধ হইয়া বল্লাল সেন জোর জুলুম করিয়া বহু বণিকের নিকট হইতে টাকা আদায় করিলেন। কিছুদিন পরে বণিকগণ আবার উত্তেজিত হইল, কারণ রাজপ্রাসাদে নিমন্ত্রিত হইয়া তাহারা দেখিল যে তাহারা বৈশ্য হইলেও আহারের স্থানে সৎ শূদ্রের সহিত এক পঙ্গক্তিতে তাহাদের বসিবার ব্যবস্থা করা হইয়াছে। বল্লাল সেনের কাছে আরও খবর পৌঁছিল যে এই বণিক দলের নেতা বল্লভ পালদের সঙ্গে তাহার বিপক্ষে যোগ দিয়াছে, কারণ মগধের রাজা তাহার জামাতা। ইহা শুনিয়া বল্লাল সেন ক্রোধান্ধ হইয়া ঘোষণা করিলেন যে অতঃপর সুবর্ণ বণিকেরা শূদ্র বলিয়া গণ্য হইবে এবং যে ব্রাহ্মণ তাহাদের বাড়িতে পূজা বা অন্য ধর্মানুষ্ঠান করিবে তাহাদিগকে শিক্ষা দান করিবে অথবা তাহাদেরকে দান করিবে তাহারা পতিত হইবে। ইহাতে সুবর্ণ বণিকেরা 2 গুণ 3 গুণ মাহিনা দিয়া সমস্ত কৃতদাসকে ভাগাইয়া আনিল এবং অন্য জাতির লোকেরা ভৃত্যের অভাবে কষ্টে পড়িল।
ইহার ফলে বল্লাল সেন কৈবর্তগণকে উচ্চতর সামাজিক মর্যাদা দিয়ে আদেশ দিলেন যে অতঃপর কৈবর্তগণ ভৃত্যের কার্য দ্বারা জীবিকা নির্বাহ করিবে। কৈবর্তদের মোড়ল মহেশকে মহামাণ্ডলিকের পদমর্যাদা দেওয়া হইল। এইরূপে মালাকার, কুম্ভকার এবং কর্মকার দিগকে সৎ শূদ্রের মর্যাদা দেওয়া হইল। সর্বশেষে তিনি ঘোষণা করিলেন, বণিকেরা উপবৃত্ত ধারণ করিতে পারিবে না। ইহার ফলে অনেক বণিক দেশত্যাগ করিল। সমাজে উচ্চ বর্ণের মধ্যেও অনেক দুর্নীতি লক্ষ্য করিয়া বল্লাল সেন বেদজ্ঞ ব্রাহ্মণদের সহিত পরামর্শ করিয়া ওই সমুদয় আচারহীন ব্রাহ্মণদিগকে প্রায়শ্চিত্ত করিতে বাধ্য করিলেন এবং যে সমুদয় ব্রাহ্মণ ব্যবসা বাণিজ্য করিত তাহাদিগকে জাতিচ্যুত করিলেন। এই শ্রেণীর কাহিনীর মধ্যে কিছু ঐতিহাসিক সত্য থাকিলেও কল্পনার ভাগই বেশি। দান সাগর ও অদ্ভুত সাগরের উপসংহারে বল্লাল সেনের পরিচয়ক কয়েকটি শ্লোক আছে। ইহা হইতে জানা যায়, গুরু অনিরুদ্ধের নিকট বল্লাল সেন বেদ, স্মৃতি, পুরাণ প্রভৃতি বহু শাস্ত্র অধ্যয়ন করিয়াছিলেন। বল্লাল সেন যে যাগযজ্ঞাদি ধর্মানুষ্ঠানে রত প্রবীণ শাস্ত্রবিদ পণ্ডিত ছিলেন, তাহার রচিত উক্ত দুইখানি গ্রন্থই তাহার শ্রেষ্ঠ নিদর্শন। এদেশে বল্লাল সেনের সম্বন্ধে যে সমুদয় প্রবাদ প্রচলিত আছে তাহাও এই সিদ্ধান্তের সমর্থন করে। বঙ্গীয় কুলজি গ্রন্থে কৌলিন্য প্রথার উৎপত্তির সহিত বল্লাল সেনের নাম অচ্ছেদ্যভাবে জড়িত। বাংলাদেশ বিজয় সেনকে ভুলিয়া গিয়াছে, কিন্তু বল্লাল সেনের নাম ও স্মৃতি এদেশ হইতে বিলুপ্ত হয় নাই। খুব সম্ভব বল্লাল সেনের একটি বিরাট গ্রন্থালয় ছিল, অন্তত ইহার সম্বন্ধে জনশ্রুতি প্রচলিত ছিল। রঘুনন্দন প্রণীত স্মৃতিতত্ত্বের একখানি পুঁথিতে বল্লাল সেন দেবারিত দ্বিখণ্ডাক্ষর লিখিত শ্রী হয় শীর্ষ পঞ্চরাত্রেয় পুস্তকের উল্লেখ আছে। প্রধানত যাগযজ্ঞ, শাস্ত্রচর্চা, সমাজ সংস্কার প্রভৃতি কার্যে নিযুক্ত থাকিলেও বল্লাল সেন যুদ্ধবিগ্রহ হইতে একেবারে নিরস্ত থাকিতে পারেন নাই। অদ্ভুত সাগরে তাহাকে গৌরেন্দ্র কুঞ্জ রালান স্তম্ভ বাহু মোহির প্রতি বলিয়া বর্ণনা করা হইয়াছে। ইহা হইতে অনুমিত হয় যে গৌড়রাজের সহিত তিনি যুদ্ধ করিয়াছিলেন। এই গৌড়রাজ সম্ভবত গোবিন্দলাল, কারণ তিনি গৌড়েশ্বর উপাধি ধারণ করিতেন। পূর্বেই বলা হইয়াছে যে গোবিন্দলাল মগধে রাজত্ব করিতেন এবং 1162 অব্দে তাহার রাজ্য বিনষ্ট হয়। সুতরাং খুব সম্ভব বল্লাল সেনের হস্তেই তিনি পরাজিত ও রাজ্যচ্যুত হন। বল্লাল চরিতে বল্লাল সেনের মগধ জয়ের উল্লেখ আছে। এই গ্রন্থে আরও উক্ত হইয়াছে যে পিতার জীবদ্দশায় তিনি মিথিলা জয় করেন। মিথিলা যে সেন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এরূপ অনুমান করিবার সঙ্গত কারণ আছে। প্রথমত নান্যদেবের মৃত্যুর অব্যবহিত পরবর্তী যুগে মিথিলার কোনো বিশ্বাসযোগ্য বিবরণ ওই দেশীয় ইতিহাসে লিপিবদ্ধ হয় নাই। দ্বিতীয়ত প্রচলিত ও সুপ্রসিদ্ধ জনপ্রবাদ অনুসারে বল্লাল সেন স্বীয় রাজ্য রাঢ়, বরেন্দ্র, বাগরি, বঙ্গ ও মিথিলা এই 5 ভাগে বিভক্ত করেন। তৃতীয়ত বল্লাল সেনের পুত্র লক্ষণ সেনের নামযুক্ত সংবৎ মিথিলায় অদ্যাবধি প্রচলিত আছে। মিথিলার বাহিরে অন্য কোনো স্থানে এই অব্দ জনসাধারণের মধ্যে প্রচলিত ছিল এরূপ প্রমাণ পাওয়া যায় নাই। মিথিলা সেন রাজ্যভুক্ত না হইলে তথায় এই অব্দ প্রচলনের কোনো ন্যায়সঙ্গত কারণ দেখা যায় না। সুতরাং বল্লাল সেন মিথিলা জয় করিয়াছিলেন, এই প্রবাদ সত্য বলিয়া গ্রহণ করা যাইতে পারে। পূর্বোক্ত সনুখার গ্রামে প্রাপ্ত লিপি হইতে জানা যায় যে বল্লাল সেনের রাজত্বের 9ম বর্ষে পূর্ব বিহার রাজ্য তাহার রাজ্যভুক্ত ছিল। বাগরি বর্তমান মেদিনীপুর জেলার অন্তর্গত গড় বেতা অঞ্চল। বল্লাল সেন যে পিতৃরাজ্য অক্ষুণ্ণ রাখিয়াছিলেন তাহা নিঃসন্দেহে গ্রহণ করা যাইতে পারে। মগধের কতকাংশ ও সম্ভবত মিথিলা তাহার রাজ্যভুক্ত ছিল। তিনি চালুক্য রাজের সম্ভবত দ্বিতীয় জগদ্দেক মল্ল দুহিতা রামদেবীকে বিবাহ করেন। ইহা হইতে প্রমাণিত হয় যে সেন রাজগণের সম্মান ও প্রতিপত্তি বাংলার বাহিরে বিস্তৃত হইয়াছিল এবং পিতৃভূমি কর্ণাটের সহিত তাহাদের সম্বন্ধ বিচ্ছিন্ন হয় নাই। পিতার অনুকরণে বল্লাল সেন সম্রাটসূচক অন্যান্য পদবীর সহিত অবিরাজ নিতশঙ্কর এই নাম গ্রহণ করিয়াছিলেন। বল্লাল সেন যে কেবল রাজগণের নহে বিদ্যানমণ্ডলীরও চক্রবর্তী ছিলেন, প্রশস্তিকারের এই উক্তি অনেকাংশে সত্য। শাস্ত্রচালনা ও শাস্ত্রচর্চায় জীবন অতিবাহিত করিয়া রাজর্ষিতুল্য বল্লাল সেন বৃদ্ধ বয়সে পুত্র লক্ষণ সেনের হস্তে রাজ্যভার অর্পণ এবং তাহাকে সাম্রাজ্য রক্ষারূপ মহাদীক্ষায় দীক্ষিত করিয়া সস্ত্রীক ত্রিবেণীর নিকট গঙ্গা তীরে বানপ্রস্থ অবলম্বনপূর্বক শেষ জীবন অতিবাহিত করেন। অদ্ভুত সাগরের একটি শ্লোক হইতে আমরা এই বিবরণ পাই। এই শ্লোকের এরূপ অর্থও করা যাইতে পারে, বৃদ্ধ রাজা ও রানী স্বেচ্ছায় গঙ্গা গর্ভে দেহত্যাগ করিয়াছিলেন। 4. লক্ষণ সেন। 1179 অব্দে লক্ষণ সেন পিতৃসিংহাসনে আরোহণ করেন।
তাহার রাজত্বকালের 8খানি তাম্রশাসন, তদীয় সভাকবিগণ রচিত কয়েকটি স্তুতিবাচক শ্লোক, তৎপুত্রের তাম্রশাসন ও মুসলমান ঐতিহাসিক মিনহাজ উদ্দিন বিরচিত তবকাত ই নাসিরি নামক গ্রন্থ হইতে তাহার রাজত্বের অনেক বিবরণ পাওয়া যায়। বাল্যকালেই তিনি পিতা ও পিতামহের সঙ্গে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইয়া রণকুশলতার পরিচয় দিয়াছিলেন। তাহার 2খানি তাম্রশাসনে উক্ত হইয়াছে তিনি কৌমারে উদ্যত গৌরেশ্বরের শ্রীহরণ ও যৌবনে কলিঙ্গ দেশে অভিযান করিয়াছিলেন, যুদ্ধে কাশীরাজকে পরাজিত করিয়াছিলেন এবং ভীরু প্রাগজ্যোতিষের কামরূপ আসাম রাজা তাহার বর্ষতা স্বীকার করিয়াছিলেন। আমরা পূর্বে দেখিয়াছি যে বিজয় সেন ও বল্লাল সেন উভয়ই গৌরেশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছিলেন। সুতরাং খুব সম্ভব কুমার লক্ষণ সেন পিতা অথবা পিতামহের রাজত্বকালে গৌড়ে যে অভিযান করিয়াছিলেন প্রশস্তিকার স্থলে তাহারই উল্লেখ করিয়াছেন। কিন্তু প্রশস্তিকার অন্যত্র লিখিয়াছেন লক্ষণ সেন নিজ ভুজ বলে সমর সমুদ্র মন্থন করিয়া গৌরলক্ষ্মী লাভ করিয়াছিলেন। বিজয় সেন গৌড়ের রাজাকে দুরূহিত করিলেও তাহার রাজত্বকালে গৌড় বিজয় সম্ভবত সম্পূর্ণ হয় নাই, কারণ গোবিন্দপাল গৌরেশ্বর উপাধি ধারণ করিতেন বলিয়া বল্লাল সেনকে গৌড়ে অভিযান করিতে হইয়াছিল। লক্ষণ সেন সম্ভবত সম্পূর্ণরূপে গৌড়াদেশ জয় করেন, কারণ রাজধানীর লক্ষণাবতী নাম লক্ষণ সেনের নাম অনুসারেই হইয়াছিল এবং সর্বপ্রথম তাহার তাম্রশাসনেই সেনরাজগণের নামের পূর্বে গৌরেশ্বর এই উপাধি ব্যবহৃত হইয়াছে। লক্ষণ সেনের কলিঙ্গ ও কামরূপ জয়ও তাহার পিতামহের রাজত্বকালেই সংগঠিত বলিয়া মনে হয়, কারণ বিজয় সেনের রাজ্যকালেই এই দুই দেশ বিজিত হইয়াছিল। তবে ইহাও অসম্ভব নহে যে গৌড়ের ন্যায় এই দুই রাজ্যও লক্ষণ সেন সম্পূর্ণরূপে জয় করেন এবং এই জন্য তাহাকে পুনরায় যুদ্ধ করিতেও হইয়াছিল, কারণ তাহার পুত্রদের তাম্রশাসনে উক্ত হইয়াছে যে তিনি সমুদ্র তীরে পুরুষোত্তম ক্ষেত্রে কাশীতে ও প্রয়াগে যজ্ঞযূপের সহিত সমর জয়স্তম্ভ স্থাপিত করিয়াছিলেন। এই সময়ে গঙ্গা বংশীয় রাজগণ কলিঙ্গ ও উৎকল উভয় দেশেই রাজত্ব করিতেন। বোধ হয় লক্ষণ সেন কোনো গঙ্গারাজকে পরাজিত করিয়াই পুরীতে জয়স্তম্ভ স্থাপন করিয়াছিলেন। কাশী ও প্রয়াগের জয়স্তম্ভ স্থাপন পশ্চিম দিকে গাহরবাল রাজার বিরুদ্ধে তাহার বিজয়াভিযান সূচিত করিতেছে। পাল বংশের পতনের আগেই যে গাহরবাল রাজগণ মগধে আধিপত্য বিস্তার করিয়াছিলেন তাহা পূর্বে বলা হইয়াছে। বিজয় সেন নৌবাহিনী পাঠাইয়াও তাহাদের বিরুদ্ধে বিশেষ কোনো জয়লাভ করিতে পারেন নাই। বল্লাল সেন কিছু সফলতা লাভ করিয়াছিলেন, কিন্তু তিনি গোবিন্দপালের রাজ্য নষ্ট করায় গাহরবালগণ মগধে আরও অধিকার বিস্তারের সুযোগ পাইলেন। গাহরবালরাজ বিজয়চন্দ্র ও জয়চন্দ্রের লিপি হইতে প্রমাণিত হয় যে 1169 হইতে 1190 অব্দের মধ্যে মগধের পশ্চিম ও মধ্যভাগ গাহরবাল রাজ্যের অন্তর্গত ছিল। পূর্ব দিকে গাহরবাল রাজ্যের এইরূপ দ্রুত বিস্তার সেন রাজ্যের পক্ষে বিশেষ আশঙ্কাজনক হওয়ায় লক্ষণ সেনের সহিত গাহরবাল রাজের যুদ্ধ অবসম্ভাবী হইয়া উঠিয়াছিল। বিস্তৃত বিবরণ জানা না থাকিলেও লক্ষণ সেন যে এই যুদ্ধে সফলতা লাভ করিয়াছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই। মগধের মধ্যভাগে যে গয়া জেলায় লক্ষণ সেন রাজ্য বিস্তার করিয়াছিলেন বৌদ্ধ গয়ার প্রাপ্ত 2খানি লিপিতে তাহার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। গাহরবালরাজ জয়চন্দ্রের লিপি হইতে প্রমাণিত হয় যে 1182 হইতে 1192 অব্দের মধ্যে তিনি গয়ায় রাজত্ব করিতেন। তাহাকে পরাজিত না করিয়া লক্ষণ সেন কখনও গয়া অধিকার করিতে পারেন নাই। লক্ষণ সেন কর্তৃক জয়চন্দ্রের পরাজয়ের এরূপ স্পষ্ট প্রমাণ বিদ্যমান থাকায় লক্ষণ সেন যে কাশী ও প্রয়াগে জয়স্তম্ভ স্থাপন করিয়াছিলেন তাম্রশাসনের এই বিশিষ্ট উক্তি নিছক কল্পনা মনে করিয়া অগ্রাহ্য করিবার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। এইরূপে দেখা যায় যে উত্তরে গৌড়, পূর্বে কামরূপ ও দক্ষিণে কলিঙ্গরাজকে পরাভূত করিয়া লক্ষণ সেন পৈতৃক রাজ্য অক্ষুণ্ণ এবং সুদৃঢ় করিতে সমর্থ হইয়াছিলেন। তিনি স্বীয় পিতা ও পিতামহ অপেক্ষা পশ্চিমে অধিকতর সফলতা অর্জন করিয়াছিলেন এবং অন্তত মগধে রাজ্য বিস্তার করিয়াছিলেন। তাহার মৃত্যু ও সেন রাজ্য ধ্বংসের বহুকাল পরেও মগধে তাহার রাজ্যকাল শেষ হইতে সংবৎসর গণনা করা হইত। মগধে লক্ষণ সেনের ক্ষমতা যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হইয়াছিল ইহাই তাহার প্রকৃষ্ট প্রমাণ। লক্ষণ সেনের 2 সভাকবি উমাপতিধর ও শরণ রচিত কয়েকটি শ্লোকে এক রাজার বিজয় কাহিনীর উল্লেখ আছে। শ্লোকগুলিতে রাজার নাম নাই, কিন্তু তিনি যে প্রাগজ্যোতিষ, কামরূপ, গৌড়, কলিঙ্গ, কাশী, মগধ প্রভৃতি জয় করিয়াছিলেন এবং চেদি ও ম্লেচ্ছ রাজকে পরাজিত করিয়াছিলেন তাহার উল্লেখ আছে। এই সমুদয় যে লক্ষণ সেনকে উদ্দেশ্য করিয়াই তাহার সভাকবিরা রচনা করিয়াছিলেন এরূপ সিদ্ধান্ত অনায়াসেই গ্রহণ করা যাইতে পারে, কারণ চেদি ও ম্লেচ্ছ রাজের পরাজয়ের ব্যতীত অন্যান্য বিজয় কাহিনী যে লক্ষণ সেনের সম্বন্ধে প্রযোজ্য পূর্বেই তাহা উল্লেখিত হইয়াছে। সুতরাং লক্ষণ সেন যে চেদি, কলচুরি ও কোনো ম্লেচ্ছ রাজকে পরাজিত করিয়াছিলেন এরূপ অনুমান সঙ্গত নহে।
রতনপুরের কলচুরি রাজগণের সামন্ত বল্লভরাজ গৌড়রাজকে পরাভূত করিয়াছিলেন। মধ্যপ্রদেশের একখানি শিলালিপিতে এরূপ উল্লেখ আছে। সুতরাং লক্ষণ সেনের সহিত চেদিরাজের সংঘর্ষ সম্ভবত ঐতিহাসিক ঘটনা। এই যুদ্ধে দুই পক্ষই জয়ের দাবি করিয়াছেন, সুতরাং ইহার ফলাফল অনিশ্চিত বলিয়াই গ্রহণ করিতে হইবে। উল্লিখিত আলোচনা হইতে দেখা যায় যে লক্ষণ সেন বাল্যকাল হইতে আরম্ভ করিয়া প্রায় সারা জীবনে যুদ্ধবিগ্রহে লিপ্ত ছিলেন। ধর্মপাল ও দেবপালের পরে বাংলার আর কোনো রাজা তাহার ন্যায় বাংলার সীমান্তের বাহিরে যুদ্ধে এরূপ সফলতা লাভ করিতে পারেন নাই। কিন্তু যুদ্ধ ব্যবসায়ী হইলেও রাজা লক্ষণ সেন শাস্ত্র ও ধর্মচর্চায় পিতার উপযুক্ত পুত্র ছিলেন। বল্লাল সেন তাহার অদ্ভুত সাগর গ্রন্থ সমাপ্ত করিয়া যাইতে পারেন নাই। পিতার নির্দেশক্রমে লক্ষণ সেন এই গ্রন্থ সমাপ্ত করেন। লক্ষণ সেন নিজে সুকবি ছিলেন এবং তাহার রচিত কয়েকটি শ্লোক পাওয়া গিয়াছে। ধুই, শরণ, জয়দেব, গোবর্ধন, উমাপতিধর প্রভৃতি প্রসিদ্ধ কবিগণ তাহার রাজসভা অলঙ্কৃত করিতেন। তাহার প্রধানমন্ত্রী ও ধর্মাধ্যক্ষ হলায়ুধ ভারত প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন। জয়দেব এখনও একজন শ্রেষ্ঠ সংস্কৃত কবি বলিয়া জগৎ বিখ্যাত। তাহার মধুর বৈষ্ণব পদাবলী এখনও ভারতের ঘরে ঘরে গীত হইয়া থাকে। লক্ষণ সেন নিজেও বৈষ্ণব ধর্মের অনুরাগী ছিলেন। বিজয় সেন ও বল্লাল সেন পরম মাহেশ্বর উপাধি ধারণ করিতেন। তাদের তাম্রশাসনে প্রথমেই শিবের প্রণাম ও স্তুতিবাচক শ্লোক এবং মুদ্রায় কুলদেবতা সদাশিবের মূর্তি অঙ্কিত থাকিত। লক্ষণ সেন সদাশিব মুদ্রার পরিবর্তন করেন নাই, কিন্তু তিনি পরম মাহেশ্বরের পরিবর্তে পরম বৈষ্ণব উপাধি গ্রহণ করেন। তাহার তাম্রশাসনগুলি নারায়ণের প্রণাম ও স্তুতিবাচক শ্লোক দিয়া আরম্ভ করা হইয়াছে। সুতরাং লক্ষণ সেন কৌলিক শৈব ধর্ম ত্যাগ করিয়া বৈষ্ণব ধর্মে দীক্ষিত হইয়াছিলেন, ইহাই সম্ভবপর বলিয়া মনে হয়। লক্ষণ সেন যখন সিংহাসনে আরোহণ করেন তখন তাহার বয়স প্রায় 60 বৎসর। প্রায় 20 বৎসর রাজত্ব করিয়া এই অশীতিপর বৃদ্ধ রাজা পিতার ন্যায় গঙ্গা তীরে অবস্থান করিবার উদ্দেশ্যে নবদ্বীপে গমন করেন। তাহার এই শেষ বয়সে রাজ্য আভ্যন্তরীণ বিপ্লবের সূচনা দেখা যায়। 1196 অব্দের তাম্রশাসন হইতে জানা যায় যে ডুম্মন পাল নামক এক ব্যক্তি সুন্দরবনের খাড়ি পরগনায় বিদ্রোহী হইয়া এক স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করিয়াছিল। এই সময় আর্যাবর্তেও ভীষণ বিপদ উপস্থিত হয়। তাম্রশাসনে দাতার নাম শ্রী মডুমন্নন পাল এইরূপ উল্লিখিত আছে। আমি ইহাকে শ্রীমৎ ডুম্মন পাল এই শব্দের বিকৃত রূপ বলিয়া মত প্রকাশ করি। এই মতই এখন গৃহীত হইয়াছে। শাসনকানী হইতে জানা যায় যে এই পরিবারটি অযোধ্যা হইতে আসিয়া পূর্ব খাটিকা অধিকার করে। ডুম্মন পালের পূর্ববর্তী একজন নায়কের উল্লেখ আছে, কিন্তু তাহার নামটি পড়া যায় না। ডুম্মন পালকে মহাসামন্তাধিপতি মহারাজাধিরাজ বলা হইয়াছে। এই সম্বন্ধে বিস্তৃত আলোচনার জন্য দ্রষ্টব্য। তুরস্ক জাতীয় ঘোর দেশের অধিপতি মোহাম্মদ ঘুরি চৌহান, পৃথ্বীরাজ ও গাহরবাল জয়চন্দ্রকে পরাজিত করিয়া ক্রমে ক্রমে প্রায় সমগ্র হিন্দুস্তান নিজের রাজ্য বিস্তার করেন। আর্যাবর্তের প্রসিদ্ধ রাজপুত রাজ্যগুলি একে একে বিজেতা তুর্কিগণের পদানত হয়। ক্রমে তুর্কিগণ যুক্ত প্রদেশ অধিকার করিয়া মগধের সীমান্তে উপনীত হইল। এই ঘোর দুর্দিনে লক্ষণ সেন স্বীয় রাজ্য রক্ষার কী উদ্যোগ করিয়াছিলেন তাহা জানিবার কোনো উপায় নাই। বাঙালি অথবা ভারতীয় কোনো লেখকের রচিত দেশের এই দুর্যোগময় যুগের কোনো বিবরণই পাওয়া যায় নাই। ইহার অর্ধশতাব্দী পরে তুর্কি বিজেতার সভাসদ এক ঐতিহাসিক লোকমুখের সেন রাজ্য জয়ের যে কাহিনী শুনিয়াছিলেন তাহা অবলম্বন করিয়াই এই যুগের ইতিহাস রচিত হইয়াছে। আর সেই ইতিহাসেরও প্রকৃত মর্ম গ্রহণ না করিয়া তাহার বিকৃত ব্যাখ্যান দ্বারা কেহ কেহ প্রচার করিয়াছেন যে 17 জন তুরস্ক অশ্বারোহী বঙ্গদেশ জয় করিয়াছিল। এই অদ্ভুত উপাখ্যানে বিশ্বাস করিয়া অনেকেই লক্ষণ সেনকে কাপুরুষ বলিয়া হতশ্রদ্ধা করিয়া আসিতেছে। এই জন্যই এই বিষয়টির একটু বিস্তৃত আলোচনা প্রয়োজন। 5 আমরা পড়ব হচ্ছে তুরস্ক সেনা কর্তৃক গৌরজয়। সেটি আমি পরবর্তী পর্বের জন্য রেখে দিব, কারণ এই পরিচ্ছেদটি আরও অনেকটা বড়। তো যাই হোক, এতটুকুই ছিল। আমি জানি আমার কথার মাঝখানে অনেক বেশি জড়তা আসে, উচ্চারণের মধ্যে তো বলবই, উচ্চারণের মধ্যে প্রচুর জড়তা আছে, যার জন্য আমি খুবই দুঃখিত এবং লজ্জিত। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।